হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা চলেই আসলো, তাই না? তাহলে মাধ্যমিকের জন্য তোমাদের প্রিপারেশন কেমন, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও কেমন তোমাদের প্রিপারেশন হয়েছে। অনেকেই বলছিলে যে সাজেশন দিতে, তো তোমাদের জন্য আমরা সাজেশনের পাশাপাশি তোমাদের উত্তর সহ সাজেশন আমরা নিয়ে চলে এসেছি। মানে সাজেশন গত ভিডিওতে দিয়েছিলাম, তো তোমরা অনেকেই বলছো স্যার অ্যান্সারগুলো যদি করে দেন। আর এই মুহূর্তে অনেকেই আছে যারা নোট বই হয়তো কেনেনি বা অনেকেই টিউশন পড়েনি, তো তাদের জন্য আমাদের ফাইনাল স্টাডি চ্যানেলের তরফ থেকে একটা ফ্রি অফ কস্টে তোমাদের নোটসের ব্যবস্থা আমরা করেছি। তো আশা করি এটা তোমাদের অনেকটা কিন্তু হেল্প করবে, ঠিক আছে? এই নোটসের জন্য তোমাদের কাছে কিন্তু কোনো চার্জ কিন্তু আমরা করছি না, ঠিক আছে? কোনো রকম টাকা কিন্তু নেওয়া হবে না, ঠিক আছে? তো এই নোটস পেতে গেলে তোমাদের একটা কাজ করতে হবে। তো ভিডিওটা অবশ্যই দেখো সম্পূর্ণ, ঠিক আছে? ভিডিওতেই বলে দেবো কিভাবে এই নোটসটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, তোমাদের যে পপুলার যে বইটা তোমাদের রয়েছে, যেটাতে তোমরা প্র্যাকটিস করো, যেটার নাম হচ্ছে এবিটিএ। আশা করি সকলেই অনেকেই কেনো, তাই না? এবিটিএ বইটা। তো এবিটিএ বইটা যখন আমরা প্র্যাকটিস করাচ্ছিলাম, সেখান থেকে যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে, সেই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা জাস্ট তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে? যেগুলো মানে এবিটিএতে বারবার রিপিটেড যে প্রশ্নগুলো আসছে এবিটিএতে, ঠিক আছে? যদি বিশ্বাস না হয় এবিটিএ তুমি বইটা খুলে দেখে নেবে যে এই প্রশ্নগুলো থাকবে, ঠিক আছে? বিভিন্ন স্কুলে কিন্তু এই প্রশ্নগুলো বারবার করেছে, সেহেতু এই প্রশ্নগুলো তোমাদের আসার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি। এবং যেইভাবে অ্যান্সার করা আছে এইভাবে যদি অ্যান্সার করে আসতে পারো, এই প্রশ্নগুলোতে কিন্তু 2 এ 2 পাবে, ঠিক আছে? এগুলো 2 মার্কের প্রশ্ন কিন্তু করাচ্ছে, আর 2 মার্কের প্রশ্ন করে যেতেই হবে, ঠিক আছে? বড় প্রশ্নতে নাম্বার কাটতে পারে, কিন্তু এই সমস্ত প্রশ্নতে কিন্তু নাম্বার কাটার কোনো চান্স নেই, ওকে? তো এবিটি এর সম্পূর্ণ সলিউশন কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে, সম্পূর্ণ প্রত্যেকটা সাবজেক্টের সলিউশন। তো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দাও, ঠিক আছে? দেখো, আমাদের প্রথম যে চ্যাপ্টার, যে বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা যে সৃষ্ট ভূমিরূপ, সেই চ্যাপ্টার যে প্রথম যে আমরা 2 মার্কসে নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে তোমার প্রথম দেখো প্রশ্ন হচ্ছে মরুদ্যান কাকে বলে। তো মরুদ্যান কাকে বলে দেখো কিভাবে লিখবে। অনেক সময় মরু অঞ্চলে দীর্ঘদিন ধরে বায়ুর ক্ষয়কার্যের ফলে বিরাট এলাকা জুড়ে বালি অপসারিত হতে হতে অবনত অংশটির গভীরতা ভূগর্ভের জলস্তর পর্যন্ত পৌঁছায়। এর ফলে সেখানে তখন সহজেই জলের সন্ধান পাওয়া যায় এবং আর্দ্র মাটি এবং জলের সুবিধার জন্য নানান ধরনের গাছপালা জন্মায়। এইভাবে ধুধু মরুভূমির যে মাঝে গাছপালায় ঢাকা যে সবুজ ভূমিটি গড়ে ওঠে তাকে মরুদ্যান বলে। মানে অনেক সময় তোমার বায়ুর ক্ষয়কার্য চলে এবং বায়ুর ক্ষয়কার্য হওয়ার ফলে সেই বালিগুলো কোনো একটা জায়গায় তোমার এসে জমা হয়, ঠিক আছে? এবং সেখানে তোমার বিভিন্ন রকমের তোমার জলের সন্ধান পাওয়া যায়, বিভিন্ন তোমার গাছপালা জন্ম হয়। সেই যে তোমার গাছপালায় ঢাকা যে তোমার যে মরুস্থল, সেটাকে আমরা বলছি ওয়েসিস বা মরুদ্যান। ওয়েসিসকে ইংলিশে বলা হয়, মরুদ্যানকে ইংলিশে বলা হয় ওয়েসিস। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, ধ্রিয়ান কাকে বলে? ধ্রিয়ান কাকে বলে না, মরু অঞ্চলে বায়ুপ্রবাহের দিক বা গতির পরিবর্তনের কারণে অনেক সময় কি হয়, বায়ুপ্রবাহ হয়, অনেক সময় ধরো এদিকে প্রবাহিত হচ্ছে, আবার অনেক সময় এদিকেও প্রবাহিত হয়, ঠিক আছে? এই যে গতির পরিবর্তনের কারণে বেশিরভাগ বালিয়াড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় তোমার সরে যায়। বালিয়াড়ি কাকে বলে না, বালি জমে জমে যে তোমার ঢিবির মতো, এই উঁচু ঢিবির মতো যে স্থানগুলো তৈরি হয়, ঠিক আছে, যে ভূমিগুলো তৈরি হয়, সেটাকে আমরা বলি বালিয়াড়ি, ওকে? তো এই গতির ফলে কি হয়, বালিয়াড়িগুলোর যে বালিগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়, ফলে কিন্তু বালিয়াড়িগুলো স্থান পরিবর্তন করে। এর জন্য একে কি বলা হয়, অস্থায়ী বা চলমান বালিয়াড়ি বলা হয়, ঠিক আছে? আর এই যে রাজস্থানের মরু অঞ্চলে এই ধরনের অস্থায়ী বালিয়াড়িকে কি বলা হয়, ধ্রিয়ান, ঠিক আছে? তার মানে চলমান যে বালিয়াড়ি, সেই বালিয়াড়িকে কি বলা হয়, ধ্রিয়ান, ওকে? এক কথায় বলতে গেলে তো অবশ্যই বৈশিষ্ট্য লিখতে হবে। তো বৈশিষ্ট্য দুটো তোমরা দিলে কিন্তু হয়ে যাবে। এক নম্বর হচ্ছে এগুলো উন্মুক্ত মরুভূমিতে গঠিত হয়, একদম খোলা, উন্মুক্ত মানে খোলা, ঠিক আছে, মানে আবৃতহীন, ওকে? 2 নম্বর হচ্ছে বায়ুপ্রবাহের দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে এগুলোর দিক এবং বিস্তার পরিবর্তন হয়, মানে দিকের পরিবর্তনের সাথে এগুলোর তোমার দিক এবং তার যে বিস্তার, সেটাও কিন্তু পরিবর্তন হয়, ওকে? আশা করি বুঝতে পারলে। নেক্সট দেখো, 3 নম্বর দেখো, দক্ষিণ গোলার্ধে দুটি উষ্ণ মরুভূমির নাম লেখো। দক্ষিণ গোলার্ধে দুটি উষ্ণ মরুভূমির নাম লেখো। একটা হচ্ছে তোমার আফ্রিকার কালাহারি, ঠিক আছে, কালাহারি মরুভূমি, আর একটা হচ্ছে তোমার দক্ষিণ আমেরিকার আটাকামা মরুভূমি। একটা হচ্ছে তোমার আফ্রিকার কালাহারি মরুভূমি, আর একটা হচ্ছে তোমার দক্ষিণ আমেরিকার আটাকামা মরুভূমি, ওকে? নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন হচ্ছে ঝুলন্ত উপত্যকা কাকে বলে? ঝুলন্ত উপত্যকা কাকে বলে, ঠিক আছে? যাদের যাদের এই নোটসগুলো রেডি আছে তারা অবশ্যই প্রশ্নগুলো লিখে নাও এবং এগুলো মুখস্থ করার চেষ্টা করো, ঠিক আছে? যাদের রেডি নেই তারা অবশ্যই কিন্তু এগুলো রেডি করতেই হবে, ঠিক আছে? ঝুলন্ত উপত্যকা কাকে বলে দেখো, পার্বত্য অঞ্চলে প্রধান হিমবাহ উপত্যকার ওপর দুই পাশ থেকে এসে পড়া উপহিমবাহের উপত্যকাগুলিকে ঝুলন্ত উপত্যকা বলা হয়। মানে কোনো একটা ধরনের অঞ্চল আছে, সেখান থেকে যে উপত্যকাগুলো মনে হয় যে এরকম ঝুলে ঝুলে আছে, ঠিক আছে, ঝুলে ঝুলে আছে উপত্যকাগুলো, এই যে ঝুলে থাকাগুলোকেই বলছে তোমার ঝুলন্ত উপত্যকা, ঠিক আছে? উদাহরণ দেখো, বদ্রীনাথের কাছে ঋষিগঙ্গা উপত্যকা এরকম একটি ঝুলন্ত উপত্যকার জলপ্রপাত কিন্তু সৃষ্টি হয়েছে, ওকে? এই উদাহরণটা অবশ্যই কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী বলতে কি বলছো? পরীক্ষা আসতে পারে ইউ আকৃতির উপত্যকা কাকে বলে, মানে ইউ শেপ ভ্যালি বা তোমার হিমদ্রোণী যেটাকে বলা হয়, ঠিক আছে? তো কাকে বলে, এটা কিন্তু তোমার 5 মার্কেও আসে, হিমবাহের তোমার ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের মধ্যে তোমার পড়ছে, আবার 2 মার্কে কিন্তু আসে, ওকে? তো
সব রকম ভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে, যেই মার্কের মধ্যে আসুক তোমাদের কিন্তু লিখে আসতে হবে। তো দেখো উত্তরটা দেখে নি। সুউচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহ যে উপত্যকার মধ্যে দিয়ে অগ্রসর হয় সেখানে হিমবাহের পার্শ্ব ক্ষয় অর্থাৎ পাশের যে ক্ষয়, ওকে, পার্শ্ব মানে হচ্ছে তোমার এই যে পাশে ক্ষয় হয়, ঠিক আছে, পার্শ্ব ক্ষয় এবং নিম্ন ক্ষয়, নিম্ন মানে হচ্ছে নিচের যে পার্টটা, নিম্ন ক্ষয়ের ফলে কি হয় ওই উপত্যকাটির যে আকৃতি ইংরেজি ইউ আকৃতির, এই যে ইউ আকৃতির হয়ে যায়। একটা উপত্যকা ধরনের এরকম ভাবে চলছে, ঠিক আছে, নিচে প্রবাহিত হচ্ছে, তো হতে হতে যখন পার্শ্ব ক্ষয় এবং হওয়ার ফলে যখন এই যে নিচটা যখন ইউ আকৃতির হয়ে যায় তখন এটাকেই বলছে তোমার ইউ আকৃতির তোমার উপত্যকা, বা যেটাকে বলা হয় হিমদ্রোণী, ওকে, একে কিন্তু বলা হয় ইউ আকৃতির উপত্যকা। ওকে, তোমরা এটা তো ছবিও দিতে পারো অথবা বৈশিষ্ট্যও দিতে পারো। ওকে, ছবি দিলে বেটার হয়, এরকম করে একটা ছবি আঁকবে, এরকম জাস্ট দেখিয়ে দেবে, ঠিক আছে, এরকম করে একটা দেখিয়ে দেবে, দিয়ে নিচে লিখে দেবে হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা। ওকে, এরকম করে দেখিয়ে দিলে হয়ে যাবে। দেখো বৈশিষ্ট্য কি বলছে, দেখো অনেক সময় এরকম গভীর উপত্যকায় জল জমে হ্রদের সৃষ্টি হয়, এই উপত্যকাগুলিকে প্যাটার্নস্টার হ্রদ বলা হয়। ওকে, নেক্সট চলো, নেক্সট 2 নম্বর বৈশিষ্ট্য দিতে পারো, হিমদ্রোণীতে হিমশিরি বা হিমশোভান দেখতে পাওয়া যায়, উদাহরণ হচ্ছে তোমার মার্কিন যুক্তরাষ্ট্রের ইউ সেমিতি উপত্যকা। ওকে, নেক্সট দেখো 4 নম্বর হচ্ছে বলছে কি বলো, খরস্রোতা কি, খরস্রোত বা খরস্রোতা কি। 6 নম্বর প্রশ্ন দেখো, তো উত্তর এইভাবে লিখবে, নদীর গতিপথের কঠিন ও কোমল শিলাস্তর একটির পর একটি অর্থাৎ পাশাপাশি, ওকে, খাড়াভাবে বা উল্লম্বভাবে, উল্লম্ব মানে হচ্ছে এরকম, ঠিক আছে, খাড়াখাড়ি, উল্লম্বভাবে থাকলে কঠিন শিলাস্তরের তুলনায় কোমল শিলাস্তর তাড়াতাড়ি ক্ষয় হয়। সকলেই জানো কঠিন শিলাস্তর থেকে কোমল মানে হচ্ছে নরম, ঠিক আছে, নরম শিলাস্তর একটু তাড়াতাড়ি ক্ষয় হবে। এর ফলে নদীর গতিপথের পর পর কয়েকটি ধাপ বা শির মতো যে সৃষ্টি হয়, এর ফলে নদী তখন একটির পর একটি ধাপ পেরিয়ে তোমার দ্রুত নিচে নেমে আসে এবং খরস্রোতার সৃষ্টি হয়, মানে ধাপের আকারে এরকম করে নেমে আসে, ঠিক আছে, এটাকে বলছে খরস্রোত। ওকে, উদাহরণ হচ্ছে ছত্তিশগড়ের রাজ্যের তিরোদগড় খরস্রোতের উদাহরণ। ওকে, নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন দেখো, নদী অববাহিকা বা জলবিভাজিকা বলতে কি বোঝো, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। অববাহিকা বলতে যেটা বুঝি যে কোনো নদী ও তার সব উপনদী, উপনদী মানে নদী থেকে যে ধরুন একটা নদী আসছে, ঠিক আছে, এখানে ধরুন একটা কোনো একটা বড় কিছু ছিল, তো এখানে বাধা পেলো তখন এই দিক দিয়ে চলে গেল, ঠিক আছে, এগুলো যে তোমার শাখা নদী, ঠিক আছে। আর উপনদী কোনটা, এই নদীটা ধরুন আসছিল এখান দিয়ে আর একটা নদী ধরুন এই নদীর সাথে সংযুক্ত হলে এটাকে বলছে তোমার উপনদী। ওকে, আর শাখা নদী মানে যেই নদীটা বিভক্ত হয়ে অন্যদিকে চলে যাচ্ছে সেটা হচ্ছে তোমার শাখা নদী, শাখা প্রশাখা, তাই না। আর একটা নদী এসে এই নদীর সাথে যখন যোগ হয় তখন এটাকে বলছে উপনদী। ওকে, কোনো নদী এবং তার সব উপনদী এবং তার শাখা নদী যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় সেই সমগ্র অঞ্চলটিকে, মানে যেই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, এই যে তার উপনদী শাখা নদী এই নদীগুলো যেই যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেই সমগ্র অঞ্চল বা এরিয়াটাকে বলা হচ্ছে নদী অববাহিকা। ওকে, এক কথা নদী এবং তার সমস্ত উপনদী এবং তার শাখা নদী যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় সেই সমগ্র অঞ্চলটিকে এক কথায় বলা হয় নদী অববাহিকা। আশা করি সকলেই পারবে, খুব সহজ, ঠিক আছে। নেক্সট দেখো জলবিভাজিকা, জলবিভাজিকা মনে রাখো জলকে যে বিভাজন করে, মানে নদীকে যে বিভাজন করছে একটা জলাশয়, ঠিক আছে, বা নদীকে যে বিভাজন করছে তাকে বলা হয় জলবিভাজিকা। যেমন কি কাছাকাছি অবস্থিত দুই বা তার বেশি নদী অথবা নদী ব্যবস্থাকে যে উচ্চভূমি ধরো কোন একটা, এই যে যেটা আমি প্রথমে বোঝাচ্ছিলাম যে একটা ধরো নদী আসছে, ঠিক আছে, একটা নদী আসছে এদিক থেকে, নদী আস্তে আস্তে ধরো না এখানে একটা ধরো কোনো একটা মানে পাথর ছিল, বড় পাথর ছিল, পাথর থাকার কারণে ধরো এই নদীটা এদিকে চলে গেল, এই নদীটা এদিকে চলে গেল, তাহলে এটা হয়ে গেল তোমার জলবিভাজিকা, ঠিক আছে, এটাই হয়ে গেল তোমার জলবিভাজিকা। ওকে, ওকে, যেটা তোমার বাধাপ্রাপ্ত করবে যে উচ্চভূমি সেটাকে বলা হয় জলবিভাজিকা, সেই ভূমিকে বলা হয় জলবিভাজিকা। সাধারণত পাহাড় পর্বত জলবিভাজিকার কাজ করে। নেক্সট দেখো কিউসেক কিউমেক, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, অনেক পরীক্ষা কিন্তু তোমার মানে রিপিট আসে এই প্রশ্নটা। কিউসেক কিউমেক, নদীর একটা নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয় তাকে বলা হয় কিউসেক। আর নদী একটি নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে, এই যে প্রতি সেকেন্ড যত ঘনফুট আর ঘনমিটার এটা মনে রাখবে তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো বাষ্পীভবন কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, কিছু না, জাস্ট মানে তোমার বিষয়গুলো মনে রাখো, তরলের প্রকৃতি, জলভাগের পৃষ্ঠদেশের আয়তন, বায়ু শুষ্কতা, বাতাসের গতিবেগ, বায়ুর উষ্ণতা এবং বায়ুচাপ। ওকে, নেক্সট দেখো বায়ুর আর্দ্রতার গুরুত্বগুলি দেখো, জাস্ট পয়েন্ট করে লিখে দেবে তাহলে হয়ে গেল। বায়ুর আর্দ্রতা জলচক্র সম্পন্ন করে, আর্দ্রতা আসে বলে ঘনীভবন প্রক্রিয়া সম্পন্ন হয় ও বৃষ্টিপাত ঘটে, বিকরিত তাপশক্তিকে তোমার আর্দ্রতা শোষণ করে। নেক্সট 4 নম্বর হচ্ছে তোমার অতিরিক্ত আর্দ্রতা বায়ুতে স্যাঁতসেঁতের ভাব তৈরি করে এবং আবার কম আর্দ্রতা বায়ু শুষ্ক হয়। বায়ুর আর্দ্রতা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ঘটতে সাহায্য করে। 6 নম্বর কি লিখবে না, বায়ুর আর্দ্রতা কার্পাস বয়ন শিল্পের ব্যবহৃত সুতোর তৈরি করার সময় ছিঁড়ে যাওয়ার সময় কিন্তু কম হয়। ওকে, নেক্সট দেখো 11 নম্বর হচ্ছে তোমার বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে দেখবে অনেকবার কিন্তু রিপিট এসছে প্রিভিয়াস ইয়ারে, ঠিক আছে, মাধ্যমিকে। উত্তর এইভাবে লিখবে, একদম সহজ সরল ভাষায় কিন্তু উত্তরগুলো লেখা দেওয়া আছে, একদম যেন তোমরা পড়লে মনে থাকে, ঠিক আছে। আর্দ্র বায়ু পর্বতের প্রতিবাদ ঢালের প্রচুর পরিমাণে তোমার শৈলতকে বৃষ্টিপাত ঘটে, ঠিক আছে, একদম তোমার তুষার বৃষ্টিপাত যেটাকে বলা হয়, ঘটিয়ে যখন অনুবাদ ঢালে পৌঁছায়, ঠিক আছে, প্রতিবাদ মানে হচ্ছে তোমার এই দিকটা, ঠিক আছে, প্রতিবাদ আর এইদিকে হচ্ছে তোমার অনুবাদ, ঠিক আছে, তখন সেটিকে বৃষ্টিপাতের খুব কম হয়। পর্বতের অনুবাদ ঢালে অবস্থিত এই স্বল্প বৃষ্টিপাত যুক্ত এলাকায় বলা হয় বৃষ্টিপাত
মানে বৃষ্টিচ্ছায় অঞ্চল। ওকে, কারণগুলি কি কি দেখে নাও। বাষ্পীভবনের তোমার জলীয় বাষ্পের অভাব, ঠিক আছে, আপেক্ষিক আর্দ্রতা হ্রাস, এগুলো হচ্ছে তোমার মানে হওয়ার কারণ। ওকে, নেক্সট দেখো বার্নার প্রশ্ন হচ্ছে সম্পৃক্ত বায়ু বলতে কি বোঝো। সম্পৃক্ত বায়ু কাকে বলে না, নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট আয়তনের বায়ু নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প গ্রহণ করতে পারে। যখন কোনো নির্দিষ্ট উষ্ণতায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ সীমায় পৌঁছায় তখন সেই বায়ুকে সম্পৃক্ত বা পরিপৃক্ত বায়ু বলা হয়। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। এক নম্বর তোমার বৈশিষ্ট্য কি বলছে দেখো, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তোমার পরিপৃক্ত বায়ুর উষ্ণতা কমে গেলে এই বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা হ্রাস পায়, তখন অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি হয় এবং বৃষ্টিপাত এবং তুষারপাত কিন্তু ঘটে থাকে। ওকে, নেক্সট 2 নম্বর দেখো, সম্পৃক্ত অবস্থায় বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুর জলীয় বাষ্প ধারণের ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে। নেক্সট দেখো তোমার 13 নম্বর কি প্রশ্ন দেখো, আপেক্ষিক আর্দ্রতার গুরুত্ব কি, মানে কাজ কি, এর ইম্পর্টেন্স কি। ওকে, তুষারপাত বৃষ্টিপাত প্রভৃতির সম্ভাবনা বায়ুর আপেক্ষিক আর্দ্রতা থেকে বোঝা যায়। নেক্সট 2 নম্বর হচ্ছে ভূপৃষ্ঠের তাপ বিকিরণের হার আপেক্ষিক আর্দ্রতা থেকে জানা সম্ভব। আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে তাপ বিকিরণ হ্রাস পায়। 3 নম্বর হচ্ছে বাষ্পীভবনের হারও কিন্তু আপেক্ষিক আর্দ্রতার উপর নির্ভর করে। ওকে, নেক্সট দেখো 14 নম্বর হচ্ছে হ্যারিকেন বলতে কি বোঝো। হ্যারিকেন বলতে কি বোঝো, তো অত্যন্ত শক্তিশালী এক বিশেষ ধরনের ক্রান্তীয় ঘূর্ণবাদকে মানে হ্যারিকেন বলা হয়। সকলে জানো যে সাইক্লোন যেগুলো ওঠে, অত্যন্ত শক্তিশালী এক ধরনের বিশেষ ক্রান্তীয় যে ঘূর্ণবাদ সেটাকে বলছে তোমার হ্যারিকেন। ওকে, প্রকৃতপক্ষে মধ্য আটলান্টিকের পশ্চিম ভাগে সৃষ্ট এবং পশ্চিম তোমার ভারতীয় দ্বীপপুঞ্জ এবং ক্যারিবিয়ান সাগরের ওপর দিয়ে প্রবাহিত ক্রান্তীয় ঘূর্ণবাদ হ্যারিকেন নামে পরিচিত। ওকে, এইটুকু মনে রাখলে হবে। এবং একটা বৈশিষ্ট্য দিয়ে দিতে পারো, ঘন্টায় 140 কিলোমিটার বেশি গতিবেগ সম্পন্ন এই ঘূর্ণবাদের ব্যাস প্রায় 650 কিলোমিটার এবং এর কেন্দ্রে থাকে একটি চোখ যেটাকে বলা হয় ঘূর্ণবাদের চক্ষু, বা যেটা হচ্ছে তোমার যেখানে কোনো চাপ থাকে না, মানে সেখানে লো প্রেসার জোন বা নিম্নচাপ ভিত্তিক অঞ্চল, ঠিক আছে, এরকম ভাবে তোমার প্রেসার জোন তৈরি হয়। এটা হচ্ছে তোমার লো প্রেসার জোন, আর যত বাইরে আসবে তত হচ্ছে হাই প্রেসার জোন। ওকে, লোটাকে এল দ্বারা প্রকাশ করা হয়, হাইটাকে এইচ দ্বারা কিন্তু প্রকাশ করা হয়, ঠিক আছে। তো এই 14টা কিন্তু প্রশ্ন ইম্পর্টেন্ট ছিল এই চ্যাপ্টারটার জন্য, ঠিক আছে। যদি ইম্পর্টেন্ট আরো কিছু হয় তো অবশ্যই তোমাদের উত্তর সহ করিয়ে দেবো। আর তোমরা যারা যারা এই নোটসটা পেতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্সে চলে যাও অথবা গুগল প্লে স্টোরে চলে যাও, ওখানে সার্চ করবে ফাইনাল স্টাডি। কি সার্চ করবে, FINAL, ঠিক আছে, ফাইনাল স্টাডি, STUDY, ফাইনাল স্টাডি সার্চ করবে, দেখবে অ্যাপটা ওপেন হবে, সেখানে তোমার মাধ্যমিক সেকশনে চলে যাবে, ঠিক আছে, ফ্রি পিডিএফ এর মাধ্যমিক সেকশনে চলে যাবে। ওখানে তোমাদের যে ফ্রি পিডিএফ গুলো তোমরা এরকম ভাবে চ্যাপ্টারস কিন্তু ডাউনলোডের অপশন পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে পড়তে পারো, ঠিক আছে। এবং সবগুলো কিন্তু পাবে না, অবশ্যই ভিডিওগুলো দেখো, ঠিক আছে। ভিডিও দেখো, অবশ্যই লাইক করো। এই ভিডিওতে তোমাদের টার্গেট আমি দিয়ে দিচ্ছি মোটামুটি 15টা, ঠিক আছে, 15টা থেকে 20টা তোমরা যদি লাইক কমপ্লিট করো তাহলে অবশ্যই এটা, এবং অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। তাহলে কিন্তু তার কারণ একটা কস্টিং পড়ে নোটসগুলো বানাতে, একটু যদি তোমাদের সাপোর্ট না হয় তাহলে কিন্তু নোটসগুলো দেওয়া কিন্তু আমাদের দ্বারা মুশকিল হয়ে যাবে। তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করো ভিডিওগুলো, বিভিন্ন বন্ধুদের কাছে শেয়ার করো অবশ্যই। তবে কিন্তু তোমাদের ক্লাসগুলো একদম ক্লাস উইথ নোটস এবং এরকমভাবে তোমার কিন্তু বুঝিয়েও আমরা কিন্তু দেবো। ওকে, তো নোটসগুলো পেতে অবশ্যই ফাইনাল স্টাডি অ্যাপ ডাউনলোড করে নাও, নিজের নাম্বার দিয়ে রেজিস্টার করে নাও এবং সেখান থেকে ডাউনলোড করে নাও, ঠিক আছে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট তোমরা করে দাও। তোমাদের কি কি সাবজেক্টের নোটস দরকার বা সাজেশন দরকার অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করিও, এবং অবশ্যই আরেকটা সাবস্ক্রাইব করবে আমাদের মেন যে চ্যানেল ফাইনাল স্টাডি, সার্চ করো, ওটা আমাদের মেন চ্যানেল যেখানে তোমার বিভিন্ন চাকরি বাকরি সম্পর্কিত আমরা পড়িয়ে থাকি। তো অবশ্যই চাকরির প্রিপারেশন ইন ফিউচার তোমরা করবে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। থ্যাংক ইউ।